হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চ্যানেল। প্রত্যেক প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউপি টেট, সেন্ট্রাল টেট কিংবা অন্য কোনো টেটের টেট প্রার্থীদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। যে কোনো বিষয় সহজ করে বুঝিয়ে দেওয়ার আপ্রাণ আমি চেষ্টা করছি। গত ক্লাসে আমরা আলোচনা করে নিয়েছিলাম এরিকসনের মনোসামাজিক তত্ত্ব নিয়ে। বলেছিলাম যে আজকে আমরা ভাইগটস্কির সমাজ সংস্কৃতিমূলক তত্ত্ব নিয়ে আলোচনা করব, তাই আমরা সরাসরি চলো সমাজ সংস্কৃতিমূলক তত্ত্বে চলে আসি। ভাইগটস্কিটা খুবই ইম্পর্টেন্ট। ভাইগটস্কি থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। ঠিক, ভাইগটস্কির মূল যে এই যে এখানে লিখেছি না সমাজ সংস্কৃতিমূলক তত্ত্ব, এটা সমাজ নির্মিতিবাদ বললে একবারে সঠিক বলা হবে। সমাজ নির্মিতিবাদ, সমাজ সংস্কৃতিমূলক তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরি অফ ভাইগটস্কি না বলে যদি বলো যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম মানে নির্মিতিবাদ, কনস্ট্রাকটিভিজম, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, এটা হচ্ছে লেভ ভাইগটস্কির তত্ত্ব। লেভ ভাইগটস্কি, এলইভি, লেভ। ঠিক আছে, প্রচুর প্রশ্ন আসবে এটা থেকে। লেভ ভাইগটস্কি এগুলো এমনি দিয়েছি যে রাশিয়ায় জন্মগ্রহণ করে। তার তত্ত্ব সামাজিক নির্মিতিবাদ নামে পরিচিত। সামাজিক নির্মিতিবাদ মানে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। তিনি কি মনে করেন না, জ্ঞানের বিকাশের ক্ষেত্রে বয়স নয়, সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা, এই তিনটে মাথায় রেখে দেবে ভাইগটস্কির ক্ষেত্রে। সামাজিক পরিবেশ মানে এনভায়রনমেন্ট, সংস্কৃতি মানে কালচার, ল্যাঙ্গুয়েজ, এই যে তিনটে টার্ম বললাম, এই তিনটে টার্মই হয়তো কোনো কারণে ইংরেজিতে ধরো কোনো একটা বিষয়ের সঙ্গে ইয়ে করে দিল, তখন তোমাদেরকে ওই এনভায়রনমেন্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে। সামাজিক নির্মিতিবাদ, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ঠিক আছে, যেটা যেটা ধরো আমার স্লাইডে মিসিং আছে তোমরা একটু নোট করে রেখে দাও, দেখবে প্রচুর কাজে লাগবে। আমি তোমাদের বলছি প্রচুর উপকার পাবে। এই যে একটা একটা করে ছোট ছোট করে পড়ছো, তোমরা যদি সপ্তাহের মাঝে যদি সত্যি বাকি সময়টা যদি একবার করে পড়ে থাকো, প্রচুর কাজে দেবে, অনেক এগিয়ে যাবে তোমরা। যারা 2 মাসে করবে তারা পারবে না, বুঝতে পারলে? ওই জন্য 2 মাস পড়েও স্যার 82-তে গিয়ে আটকে গেল, স্যার 78-এ গিয়ে আটকে গেল, তা আটকাবে না, বুঝতে পারলে? যাই হোক, সংস্কৃতি ইংরেজিতে কি কালচার বললেন? হ্যাঁ কালচার, কারণ ওনার প্রথমেই আমি লিখে দিয়েছি দেখো, সমাজ সংস্কৃতিমূলক, সোশিও কালচারাল থিওরি। সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা, এই তিনটে সবসময় মাথায় রেখে দিতে হবে ভাইগটস্কির ক্ষেত্রে। আচ্ছা, তিনি বলেছেন যে ব্যক্তি আমাদের যে সমাজ পরিবেশ আছে তার সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং তার মধ্য দিয়ে সে জ্ঞান গঠন করে। সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, সামাজিক নির্মিতিবাদী নামে পরিচিত। সমাজ এবং সংস্কৃতি, সোশিও কালচারাল অ্যাসপেক্টস, মানে তিনি সমাজ ও সংস্কৃতিকে বেশিভাবে গুরুত্ব দিয়েছেন। জ্ঞানের বা প্রজ্ঞার অবস্থান বাহ্যিক জগতে, জ্ঞানের বা প্রজ্ঞার অবস্থান বাহ্যিক জগতে। বাহ্যিক জগতে মানে কি, আমরা বাইরে থেকে যেগুলো, বাইরে যেটা অবস্থান করছে সেটা থেকে আমরা জ্ঞানটাকে অর্জন করছি। সংস্কৃতি, ভাষা এবং সামাজিক, এটা হবে পরিবেশের মিথস্ক্রিয়া। সংস্কৃতি, ভাষা এবং সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়া। সামাজিক নির্মিতিবাদের মূল নীতি কি, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তাহলে এখানে আমরা যতক্ষণ পড়লাম সমাজ সংস্কৃতিমূলক, এইটা একটা বড় টার্ম। সামাজিক নির্মিতিবাদ বলা হয়, এটা একটা বড় টার্ম। 3 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা, এই তিনটের মিথস্ক্রিয়া, এইটা একটা বড় টার্ম। এই জিনিসগুলো বুঝতে হবে। সামাজিক মিথস্ক্রিয়া, এগুলো কি ব্যাখ্যা করব? সামাজিক মিথস্ক্রিয়া মানে কি বলতে চাইছি বা কিছু, মানে এগুলো বারে বারে আলোচনা হয়েছে তো ওই জন্যই বলছি আর কি। ব্যাখ্যা কি করব? তাহলে একটু করে বলে দেবো। সে করে দিন। সামাজিক মিথস্ক্রিয়া মানে আমাদের যে সমাজ আছে, এই সমাজে যখন শিশু ধীরে ধীরে বড় হবে তার সঙ্গে সঙ্গে মিথস্ক্রিয়া হবে, মানে শিশু সামাজিক হতে শুরু করবে। যখনই সামাজিক হতে শুরু করবে মিথস্ক্রিয়া তার চলতে থাকবে। তার মধ্য দিয়ে সে যা কিছু দেখবে, শুনবে, জানবে, বুঝবে, তার মধ্য দিয়ে সে জ্ঞান গড়ে তুলবে। সংস্কৃতি কি? সে যে পরিবেশে বসবাস করে, যে পরিবেশে বসবাস করে, যে পরিবারে, যে বিদ্যালয়ে যাচ্ছে, যে সমাজ সংগঠনের মধ্যে আছে, তার যে কালচার। কালচার মানে কি? খাওয়া দাওয়া, উঠা বসা থেকে শুরু করে যাবতীয় দৈনন্দিন আমরা যা কিছু আচার আচরণ করে থাকি,
যা কিছু আমরা দৈনন্দিন জীবনে করে থাকি সব কিছুই আমাদের সংস্কৃতির অন্তর্গত। প্রত্যেকটা পুরো অ্যাসপেক্টটাকে, জীবনের পুরো অ্যাসপেক্টটাকেই আমাদের বলবো কালচার। ঠিক। আচ্ছা, সেই সংস্কৃতি থেকে যা কিছু জানছে, শুনছে, শিখছে, বুঝছে, তার মধ্য দিয়ে তার জ্ঞান গঠন হচ্ছে। 3 নম্বর কি বলেছে? ভাষা। সব থেকে মিথস্ক্রিয়ার যে সব থেকে বড় উপাদান বা ভাবের প্রকাশের, ভাব বিনিময়ের সব থেকে যে বড় উপাদান, তুমি যখন একজন গুণী ব্যক্তির সঙ্গে কথা বলবে তখনই তোমার জ্ঞান বিকশিত হবে। গুণী ব্যক্তির সঙ্গে কথা বলা মানে কি? তুমি একটা অন্য সংস্কৃতির মানুষের সঙ্গে কথা বলছো, বা নিজ সংস্কৃতিরও হতে পারে। তুমি সামাজিকভাবে অন্য সমাজের অন্য ব্যক্তির সঙ্গে মিথস্ক্রিয়া করছো। তাহলে দেখো, সামাজিক মিথস্ক্রিয়া সংস্কৃতি যাই আসুক না কেন, ভাষাকে আমার থাকতেই হবে। তাই তিনি বলেছেন ভাষাটা সবার আগে গুরুত্ব দিতে হবে। ভাষাটাকে, ভাষার মাধ্যমে জ্ঞান গঠিত হয়। আর পেঁয়াজে বলেছেন যে না, জ্ঞানটা আগে, ভাষাটা পরে, প্রজ্ঞাটা আগে। পেঁয়াজে এর উল্টোটা বলেছেন, প্রজ্ঞা আগে আসবে, ভাষা পরে আসবে। কিন্তু ভাইগটস্কি বলেছেন না, যখন সে মিথস্ক্রিয়া করবে, যখন সে সামাজিক হয়ে উঠবে, তার মনের মধ্যে কোনো না কোনো ভাবে ভাষা কাজ করবে। ঠিক, ভাষাটা ভেতরে তার প্রক্রিয়া চলতে থাকবে ভাষাগত, সেই ভাষাটাই তার জ্ঞান গঠনে সহায়তা করবে। কারোর সঙ্গে কথা বলা, কোনো ভাব বিনিময়, ভাষা তো শুধুমাত্র সাউন্ড দিয়েই তো হয় তাও তো না। অঙ্গভঙ্গির যে ভাষা, মানে যেটাকে বলা হয় তোমার সাইন ল্যাঙ্গুয়েজ। তুমি হাত নেড়ে না বলছো, মাথা নেড়ে না বলছো। একটা শিশু মাথা নেড়ে না বলে, মুখে কিছু বলে না, মাথা নেড়ে না বলে, সে জ্ঞানটা কোথা থেকে অর্জন করেছে? মিথস্ক্রিয়া করেছে, মিথস্ক্রিয়া ঘটেছে, তাই করেছে। এই তিনটে হচ্ছে তার মূল বিষয়। এবারে বলা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়াটা কি হয়। সামাজিক আর সাংস্কৃতিক বিকাশ দুটো ধাপে সম্পন্ন হয় মিথস্ক্রিয়ার ফলে। একটা হচ্ছে সামাজিক স্তরে, দুই হচ্ছে ব্যক্তিগত স্তরে। কিভাবে? সামাজিক স্তরের মানে বাইরের সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো ঘটনা হতে পারে। আর ব্যক্তিগত স্তরে কি? কোনো কিছু একটা ঘটনা দেখেছে, কোনো কিছু একটা সম্পর্কে সে শুনেছে, এবার ভেতরে ভেতরে নিজের চিন্তা চেতনার মধ্যে মিথস্ক্রিয়া চলতে থাকবে। এটা হচ্ছে ব্যক্তিগত স্তর। বুঝতে পারলে কি বিষয়টা, কি বলতে চাইছি? ব্যক্তিগত স্তর কোন জায়গাটা? একটা হচ্ছে বাহ্যিক পরিবেশের সঙ্গে, আরেকটা হচ্ছে নিজের অন্তরের জগতের মধ্যে, ব্যক্তিগত স্তরে। ঠিক, দুটো ধাপে সম্পন্ন হয়। এক সামাজিক স্তর, শিশুর চিন্তা ভাবনা সামাজিক স্তরে শুরু হয়। ছোট বাচ্চাদের কি বলা হয়, কিভাবে বলা হয়, তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের বিকাশের ক্ষেত্রে। একটা শিশুকে তুমি যেভাবে কোনো প্রশ্ন করবে, তাকে যেভাবে তার সঙ্গে কথাবার্তা বলবে, শিশু সেভাবেই শিখবে। একেবারে বাস্তব উদাহরণ, আমার মেয়ে, একবারে আমরা গ্রাম্য বাংলাতে থাকি, যেখানে আমাদের একবারে যে গ্রামীণ ভাষা, কি রে, কি করুডু, কি খাউডু, কাই যাউডু, এই যে ভাষাগুলো, কিন্তু না, আমার মেয়ে বলে কি, কোথায় যাচ্ছ, কি করছো। কারণ কি? কারণ আমরা তার সঙ্গে প্রথম থেকে সেই কথা বলি। তাহলে প্রথম, দেখো, পরিবার হচ্ছে সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ হিসাবে আমরা গণ্য করি। তাহলে শিশু যখন প্রথম পরিবারের সকলের সংস্পর্শে আসছে, সেখানে যখন মিথস্ক্রিয়া করছে, সেটা যেহেতু সমাজের একটা উপাদান, সেখানে কিন্তু তার সঙ্গে কিভাবে কথা বলছি, কি বলছি, সবকিছু। আমি কথায় কথায়, মানে আমি বলি যে কি বলে, ধরো বদমাইশি করছে, দুষ্টুমি করছে, আমি বললাম, বাবা তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো, এবারে কিন্তু আমি ভিটামিন দিয়ে দেবো। মারবো বললাম না, এক চড় মারবো, এক থাপড় মারবো বললাম না, ভিটামিন দিয়ে দেবো। ঠিক। এবার বাড়ি এসছে, তার কাকু তার সঙ্গে একটু ইয়ে করছে, খুনসুটি করছে, দৌড়ে এসে আমাকে বলছে, বাবা জানো কাকু আমাকে খুঁজছে, তুমি একটু ভিটামিন দিয়ে দাও তো কাকুকে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? এইটাই হচ্ছে ব্যাপার। ব্যক্তিগত স্তরটা কি? অহংকেন্দ্রিক ভাষা, ইগোসেন্ট্রিক স্পিচ। এই যে টার্মটা, ইগোসেন্ট্রিক স্পিচ। আরেকটা হচ্ছে ইনার স্পিচ। ইগোসেন্ট্রিক স্পিচ কি? এটা মূলত 3 থেকে 7 বছর বয়স পর্যন্ত একটা আনুমানিক। শিশুরা দেখবে নিজেদের মধ্যে কথা বলে, কিছু করে, নিজেরা খেলা করবে। যেমন শিশু খেলা করার সময় নিজের মনে জোরে জোরে কথা বলতে বলতে খেলা করে। একটা পুতুলকে নিয়েছে, পুতুল, এই তুই বস, তুই পড়া করছিস না, লেখ, অলেখ, অলেখ, না হলে কিন্তু মার লাগাবো, এই ধরনের যে তার সেখানে তার জ্ঞান গঠিত হচ্ছে। কারণ কি? সে নিজের ভেতরে এটা করছে, এইভাবে সে খেলাটাকে নিয়ন্ত্রণ করে। আবার দেখবে পড়ার সময় জোরে জোরে পড়ে, এটাও কিন্তু অহংকেন্দ্রিক ভাষার অন্তর্গত।
কোশ্চেনের টুইস্ট এরকম থাকবে যে একটা শিশু নিজে আপন মনে খেলা করতে করতে কথা বলছে, তাহলে এখানে ভাইগোটস্কির কোন স্তরের কথা বলা হয়েছে? ব্যক্তিগত স্তরের বলতে পারে, কিংবা ধরো অহংকেন্দ্রিক ভাষা, ইনার স্পিচ বলতে পারে। সেইটা তোমাদের মাথায় রাখতে হবে, ওই জন্য ডিটেলে এটা বলা আছে। আচ্ছা, ইগোসেন্ট্রিক স্পিচটার পরেই কিন্তু আসে ইনার স্পিচ। সেটাই মানে ইগোসেন্ট্রিক যে স্পিচটা, সেটাই হচ্ছে ইনার স্পিচে পরিণত হয়। বুঝতে পারলে তো? এবারে শিশু যখন দেখো 7 বছর হয়েছে, 7 বছরের পরে বড় হচ্ছে, মানে কি তার মধ্যে তার অন্তর্জগতের পরিপূর্ণতা তৈরি হচ্ছে। সে নিজে চিন্তা ভাবনা করবে, নিজে বিচার বিবেচনা করবে, নিজের ভেতরের সেই যে চিন্তা ভাবনার স্তর, সেটা হচ্ছে ইনার স্পিচের স্তর। এখানে কি করে? ব্যক্তি চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে নীরব ভাষার মাধ্যমে। তাহলে প্রথমটা দেখো, ব্যক্তিগত স্তরে দুটো পেলাম। একটা বলছে জোরে জোরে কথা বলা, খেলা করা, তাহলে কি সেটা সরব ভাষা হলো। আর এখানে চিন্তা ভাবনা নিজের মধ্যে চলবে, নীরব ভাষা হবে। সেখানে কিন্তু জোরে জোরে কথা বলে সে করবে না। একটা পুতুলের সঙ্গে যখন খেলা করছে, মিথস্ক্রিয়া করছে, জোরে জোরে কথা বলছে, সে ভেবে নিচ্ছে পুতুলটাও হচ্ছে তারও প্রাণ আছে, তার সঙ্গে কথা বলছে, জোরে জোরে বলছে, মানে কি সেটা সরব ভাষা। আর ইনার স্পিচটা হচ্ছে নীরব ভাষা। এখানেই হচ্ছে পার্থক্য, অহংকেন্দ্রিক ভাষা মানে ইগোসেন্ট্রিক স্পিচ এবং ইনার স্পিচের পার্থক্য। এটা হচ্ছে মূল, এবং এটা কি পরিণত বয়সের ক্ষেত্রে দেখা হয়। এই সময় তাদের উচ্চতর চিন্তা ভাবনা বা জটিল ধরনের চিন্তা তারা করতে সক্ষম হয়ে ওঠে। ক্লিয়ার? স্লাইডটা রেসপন্স করো একটু, নেক্সট স্লাইডে যাবো তাহলে। ঠিক স্যার আছে। বলছি অহংকেন্দ্রিক স্যার, অহংকেন্দ্রিকে মানে কথা বলতে বলতে মানে মানে কাজ করছে, হ্যাঁ যে মনের মধ্যে কথা বলছে, একে হতো নাকি? হ্যাঁ, অহংকেন্দ্রিকে সরব ভাবে হবে, আর ইনার স্পিচটা নীরব ভাবে। কারণ কি, ছোটবেলায় শিশুরা দেখবে বক বক করতে করতে খেলা করে নিজের মনে, এটা হচ্ছে অহংকেন্দ্রিক। ইগোসেন্ট্রিক জোরে জোরে কথা বলে, মানে এটা সরব ভাষা। আর ইনার স্পিচটা হচ্ছে নীরব ভাষা, নিজের মনে চিন্তা করা, সেটা পরিণত বয়সে হবে। আচ্ছা, তাহলে এই স্লাইডটা আমাদের হয়ে গেছে, এবারে স্যার নেক্সট স্লাইড। হ্যাঁ। বলছি পাগলে যে কথা বলে, হুম স্যার হুম পাগলে যে কথা বলে সেটা ইগোসেন্ট্রিক না স্পিচ? আরেকবার বলো। পাগলে? হ্যাঁ, পাগল পাগল ইগোসেন্ট্রিক আমরা না স্পিচ? শোনো, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে স্বাভাবিক মানুষের, যারা মানসিকভাবে স্বাস্থ্য মানে মেন্টাল হেলথ যাদের নর্মাল, তাদের বিষয় নিয়ে আলোচনা করছি। বুঝতে পারলে? তারাই তো জ্ঞান অর্জন করবে, তাই না? বুঝতে পারলে না? তারাই তো সামাজিক মিথস্ক্রিয়া করবে। যে মানসিকভাবে ডিসব্যালেন্সড, তার বিষয় নিয়ে তো এখন আলোচনা হচ্ছে না। আমাদের থিওরি যখন আমরা আলাদাভাবে সেটা পড়বো, তখন তাদের বিষয় নিয়ে আলোচনা হবে, তাদের ক্ষেত্রে এটা খাটবে না। কারণ কি, তারা হচ্ছে ব্যতিক্রমী। আর এটা আমাদের কি হচ্ছে, স্বাভাবিক যাদের মানুষ, স্বাভাবিক মানুষকে নিয়ে কথা হচ্ছে, মানে নর্মাল ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইংস। বুঝতে পারলে? ক্লিয়ার কথাটা? কি হবে, ইগোসেন্ট্রিক হবে স্যার? না, পাগলের বিষয়টা এখানে আসবেই না। যারা মেন্টালি ডিসব্যালেন্স, তাদের বিষয় নিয়ে আমরা আলোচনাই করছি না। তাদের মেন্টাল স্ট্রাকচার, তাদের মেন্টাল স্টেট, সেগুলো আলাদা বিষয়। এটা স্বাভাবিক ব্যক্তির আলোচনা হচ্ছে, স্বাভাবিক শিশু বা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। না, বুঝতে পারলে না? তাদের প্রসঙ্গ কোনোভাবেই এখানে আসবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, এবারে দ্বিতীয় আসছে কি, সংস্কৃতি। প্রথম মিথস্ক্রিয়াটা হলো, এবারে আসছে কালচার বা সংস্কৃতি। দেখো, ইন্টারনালাইজেশন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে আমাদের সমাজে সংস্কৃতিতে, মানে সমাজে এবং সংস্কৃতিতে অনেক জ্ঞান রয়েছে। সেই জ্ঞান যেইভাবে আছে সেভাবেই গ্রহণ করার প্রক্রিয়াকে ভাইগোটস্কি বলেছে ইন্টারনালাইজেশন। যা সমাজ আর সংস্কৃতিতে যা কিছু আমরা দেখছি, জানছি, সেটা আমাদের নিজের ভেতরে আমরা সেইটাকে গ্রহণ করে নিচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার, আভ্যন্তরীণকরণ, মানে নিজের অভ্যন্তরে সেটাকে বসিয়ে নিচ্ছি। এইভাবে কালচারের বিষয়টা, কালচার থেকে জ্ঞানটা শিক্ষার্থী অর্জন করে। তৃতীয় কি বলা হচ্ছে, ভাষা। শিশু শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে না, ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কিছুক্ষণ আগে আমি কি বললাম, যে যোগাযোগ যখন করছে শিক্ষার্থী বা শিশু, তখন কি করছে, সে কমিউনিকেট করছে এর মধ্যে দিয়ে, সরব ভাষার মধ্য দিয়ে, ঠিক।
আবার অনেক সময় কি হয়, সাইন ল্যাঙ্গুয়েজ হয়, সেটা অবশ্যই এক ধরনের ভাষা, বাহ্যিকভাবে প্রকাশ পায়। কিন্তু এখানে কি বলছে দেখো, আচরণ বা চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, মানে কি তার মনের মধ্যে কিন্তু ভাষাগত চিন্তা কাজ করছে, মানে সে নিজে নিজেই চিন্তা করছে, যে চিন্তাটা করছে সেটা অবশ্যই ভাষার উপর ডিপেন্ড করে। তোমরা যখন কোনো কিছু চিন্তা করো, একটা সিম্পল কথা বলো, যখন ধরো বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, তখন মনে মনে হয় না যে বাহ খুব সুন্দর লাগছে তো, এটা মনের মধ্যেই তৈরি হয়ে যায়। এই যে মনের মধ্যেই কথাটা আসছে যে বাহ খুব সুন্দর লাগছে তো দেখতে, তো এটাই হচ্ছে ভাষার আরেকটা রূপ। সেইটা হচ্ছে অভ্যন্তরে কাজ করে এবং সেটা আচরণ ও চিন্তা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ভাইগটস্কি শিখনের ক্ষেত্রে ভাষার উপর গুরুত্ব দিয়েছেন। আমি আবারও এখানে বলছি, শিখনের ক্ষেত্রে বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভাইগটস্কি সবার আগে ভাষাকে গুরুত্ব দিয়েছেন, পেঁয়াজে পরে গুরুত্ব দিয়েছেন। ভাইগটস্কির ক্ষেত্রে ভাষা আগে, পেঁয়াজের ক্ষেত্রে ভাষা পরে। দেখো, স্পিচ ইজ এ ভেরি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টুল, এটা উনি বলেছেন। এবারে যেহেতু ভাষাকে উনি গুরুত্ব দিয়েছেন, সেহেতু আমার মনে হয় এই কোটেশনটা একটু মনে রাখার দরকার আছে। স্পিচ ইজ এ ভেরি পাওয়ারফুল সাইকোলজিক্যাল টুল। ঠিক। দেখো, ভাষা ও চিন্তন প্রথমে পৃথক ও স্বাধীনভাবে হয়ে থাকে, পরবর্তীতে এই দুটির বিকাশ সম্মিলিতভাবে হয়। কেন কেন এই কথাটা বলা হচ্ছে? যখন কোনো কিছু একটা চিন্তা করছো, চিন্তার বিষয়টা যখন তুমি দেখছো, জানছো, মানে তোমার নলেজের মধ্যে আসছে, তারপরে তুমি সেটাকে যখন নিজের মনের মধ্যে প্রসেসিং করাচ্ছ, মানে প্রথমেরটা ভাবো যে আমি ইনপুট হচ্ছে, এবারে প্রসেসিং হচ্ছে। যখন প্রসেসিং হচ্ছে তখন ভাষার মাধ্যমে প্রসেসিং হচ্ছে, কিন্তু আদতে কিন্তু দুটোর অস্তিত্ব আলাদা আলাদা। দুটোর অস্তিত্ব কিন্তু আলাদা আলাদা। যখন প্রসেসিং হচ্ছে তখন ভাষা তার সঙ্গে জুড়ে যাচ্ছে, চিন্তনের সঙ্গে। কিন্তু চিন্তনটা প্রথমে কিন্তু একটা সেপারেট, মানে পৃথক বিষয়। সেই চিন্তনের হাত ধরেই কিন্তু ভাষা যখন ভেতরে প্রসেসিং হচ্ছে তখন সম্মিলিতভাবে হচ্ছে, সম্মিলিতভাবে হচ্ছে। বিষয়টা কি বোঝাতে পারলাম না বুঝতে পারলে না? এটা একটু আমাকে বলো। চিন্তন বিষয়টা কিন্তু দেখো, আমরা হয়তো একটা সাধারণ ঘটনা, আমি কোনো কিছু ঘটনা দেখলাম, ঠিক, তাহলে সেটা আমাদের চিন্তন স্তরে চলে আসবে। চিন্তন স্তরে চলে আসা পর্যন্ত তার একটা অস্তিত্ব থাকলো আলাদা। এবারে সেটা নিয়ে যখন আমার ভাবা শুরু করে দিলাম, চিন্তা করা শুরু করে দিলাম, প্রসেসিং শুরু হয়ে গেল, তখন কিন্তু ভাষার মাধ্যমেই আমরা ভাবি। এটাকেই বলা হচ্ছে, মানে চিন্তন যেটা, তার যে উৎসটা সেটা আলাদা, যখন প্রসেসিং হচ্ছে তখন সেটা মিলে যাচ্ছে একসঙ্গে। এটাই হচ্ছে মূল বক্তব্য। ভাষার মাধ্যমে ভাবে হ্যাঁ, ভাষার মাধ্যমে ভাবে, কিন্তু তার ভাবনার তো একটা উৎস চাই। সবসময় যে আমি মানে আমি কোনো ভাষা মানে আমি এখন মনের ভিতরে কিছু ভাবি, সবসময় যে আমি বাংলা ভাষাতে বা যে ভাষাগুলো সব ভাষাতে ভাবি এরকম নয়। না, ভাবি তুমি কি ভাষায় যে কোনো ভাবি ভাষা এরকম হতে, কিছু নয়। যে কোনো ভাষা হতে পারে। তুমি হিন্দিতেও ভাবতে পারো, ইংলিশেও ভাবতে পারো, কিন্তু তার যে একটা উৎস থাকবে, সেই উৎসটার যে অস্তিত্বটা সেটা আলাদা, সেটা স্বাধীন, সেটাকেই আমি বলছি। বুঝতে পারলে তো? এটা এখানে সেটাই বলা হচ্ছে, মানে উনি বলেছেন। এবারে দুটো যখন মিশে গেল, যখন সম্মিলিত মানে দুটো একসঙ্গে চলে এলো, তখন এবারে কিন্তু বিকাশ শুরু হয়ে গেল। আচ্ছা, এবারে বলি, ভাইগটস্কি মূলত 3 ধরনের ভাষার কথা বলেছেন। শুধু ভাষা, ভাইগটস্কির বক্তব্য হচ্ছে ভাষা। 3 ধরনের ভাষার কথা বলেছেন: সামাজিক ভাষা, সোশ্যাল স্পিচ, ব্যক্তিগত ভাষা, প্রাইভেট স্পিচ, আর একটা হচ্ছে নিঃশব্দ অন্তর্নিহিত ভাষা, সাইলেন্ট ইনার স্পিচ। সামাজিক ভাষা কি? 2 বছর বয়স থেকে এর সূচনা, তার আগে কিন্তু না। সামাজিক ভাষা মানে কি? সমাজে মিথস্ক্রিয়া করার জন্য যে ভাষাটা আমার কাজে লাগবে, সেটাই সামাজিক ভাষা। এবং সেটা কখন শুরু হচ্ছে? উনি বলছেন 2 বছর বয়স থেকে শুরু হচ্ছে। অন্যের সঙ্গে যখন, অন্য কোনো ব্যক্তির সঙ্গে যখন মিথস্ক্রিয়া করছেন ভাষার মাধ্যমে, মানে কথা বলছে, তখন। ব্যক্তিগত ভাষা কি? 3 বছরের পর থেকে শুরু হয়, অর্থাৎ নিজে নিজেই কথা বলে 3 বছর বয়স থেকে। একে বলা হয় আত্মকথন। তাহলে প্রশ্ন আসতেই পারে যে আত্মকথনের স্তর কোনটা? যদি আত্মকথনের স্তর বলে তাহলে কি বলতে হবে আমাদের? 3 বছর মানে কি? 2 বছর পর্যন্ত শিশু, 3 বছর থেকে শুরু হচ্ছে প্রাক বাল্যকাল। তাহলে প্রাক বাল্যকালে আমাদের আত্মকথন, নিজে নিজে কথা বলে। এইটাই সিটেটে একবার এসেছিল, আমি দেখছি নিজে নিজে কথা বলছে, নিজে নিজে করছে, লেখা আছে, বয়স দেওয়া আছে 3, 7, 11। এটাই হচ্ছে আত্মকথন।
নিঃশব্দ অন্তর্নিহিত ভাষা কি? সেটা হচ্ছে 7 বছরের পরে শুরু হয়। আচ্ছা, আত্মকথনের ক্ষেত্রে বলে রাখি, আত্মকথনটা হচ্ছে সরব ভাষা। আত্মকথনটা সরব, মানে সে উচ্চারণ করবে, মানে শিশু পুতুল নিয়ে খেলা করছে বা কিছু নিয়ে খেলা করছে, তখন সে সেটাকে তার প্রাণ আছে ভেবে তার সঙ্গে ইন্টারাক্ট করছে, ভাষা বিনিময় করছে। কিন্তু নিঃশব্দ অন্তর্নিহিত ভাষা কি, যেটা ইনার স্পিচ বলেছিলাম, সেটা 7 বছরের পর থেকে শুরু হচ্ছে। নিজের চিন্তার জগতে সে ভাষা কাজ করছে, নিজের মনে মনে কথা বলা, এটাই হচ্ছে ইনার স্পিচ। তাহলে 3 ধরনের ভাষা কি পেলাম? সামাজিক ভাষা, ব্যক্তিগত ভাষা, আর হচ্ছে নিঃশব্দ অন্তর্নিহিত ভাষা। সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, সাইলেন্ট ইনার স্পিচ। ইনার স্পিচ এবং প্রাইভেট স্পিচের মধ্যে পার্থক্য এখানে। আরো মানে বিষয়টা সূক্ষ্মভাবে ভাগ করা হলো। ওখানে আমরা ভাষা 2 রকম বলেছিলাম, আর এখানে চলে এলো 3 রকম, আরো সূক্ষ্মভাবে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবারে চলে আসি, এবারে উনি যে তত্ত্ব দিয়েছেন তার এবারে যে মূল একটা বিষয়, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা নিশ্চয়ই পড়েছ, নৈকট্য বিকাশের সীমা। তিনি এই একটা ধারণার আমাদের কাছে ধারণা দিয়েছেন বা ধারণার উল্লেখ করেছেন। মানে এখানে বিষয়টা হচ্ছে, কোনো শিশু নিজের একটা ক্ষমতা বলে শিখতে পারে, তাকে সাহায্য করলে আরো একটু শিখতে পারে, তারপরে সাহায্য করলেও আর শিখতে পারে না, এরকম ব্যাপারটা আছে। এইরকম 3টে স্তর আছে। দেখো, সেটা এবারে ব্যাখ্যা করব আমি। শিক্ষার্থীর প্রকৃত বিকাশ এবং বিকাশের বাইরের যে মধ্যকার যে অংশ বিশেষটা, যদি ডায়াগ্রাম দেওয়া হয়, আচ্ছা এটা আমি ডায়াগ্রামটা নিশ্চয়ই আছে, দেখি, হ্যাঁ পুরো স্লাইডটাই দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে যে গোল চাকতিটা আছে, দেখো গোল চাকতি 3টে আছে, একটা অরেঞ্জ কালার, একটা গ্রিন কালার, আর একটা নীল কালার। ঠিক, অরেঞ্জ কালারটা শিক্ষার্থী নিজে 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 শিখতে পারবে, গ্রিন কালারটা কারো সাহায্যের দ্বারা শিখতে পারবে। কিন্তু যখন ব্লু কালারটা মানে নীলটা চলে এলো, তখন কি হচ্ছে না, আর শিখতে পারছে না। তাহলে বিয়ন্ড ডেভেলপমেন্ট মানে শিখতে পারছে বা বিকাশ হচ্ছে, ধরো জ্ঞানমূলক বিকাশের কথাই বলি, এখানে তো মনে হয় সামাজিক নির্মিতিবাদে জ্ঞানের কথাও বলেছেন। তাহলে শিক্ষার্থী যেটা অ্যাকচুয়াল, যেটা তার ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে অরেঞ্জ, কারো সাহায্যে ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে গ্রিন, আর কারো সাহায্য করেও আর হচ্ছে না সেটা হচ্ছে ব্লু জোনে চলে যাচ্ছে। এটাই হচ্ছে গ্রিন যে জোনটা, এটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। মানে তার সম্ভাবনা কোন জায়গাটায় আছে বিকশিত হওয়ার, যেখানে কেউ যদি সাহায্য করে সেই সম্ভাবনাটা বাস্তবে পরিণত হবে। দ্বিতীয় ফিগারটাতে চলে আসো, বাম দিকে কি লেখা আছে পড়ার দরকার নেই, আগে ফিগারটা বুঝে নাও। প্রথমে দেখো লেখা আছে আই ক্যান ডু মাই সেলফ, মানে আমি নিজে নিজেই করতে পারি, ছোট গোলটা। তারপরে দেখো স্কাই ব্লু কালারের দেওয়া আছে, এখানে বলেছে আই ক্যান ডু উইথ দ্য হেল্প অফ সামওয়ান এলস, আমি কারো সাহায্যের দ্বারা আমি করতে পারি। এটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শেষ জোনটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে আই ক্যান নট ডু অ্যাট অল, মানে আমি করতেই পারবো, তাকে যত সাহায্য করো তার বাইরে সে শিখতেই পারবে, যাই হেল্প করো না কেন, যা না আমি বুঝতে পারছি না, আমি করতে পারছি। তাহলে এই দুটোর মাঝখানের যে পরিসরটা, এটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবারে আমরা বাম দিকে চলে আসি। জেপিটি হলো প্রথম বুলেট, জেপিটি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ এবং বিকাশের বাইরের মধ্যকার অংশ বিশেষ। বুঝতে অসুবিধা নেই, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর বিয়ন্ড ডেভেলপমেন্টের মাঝে, অর্থাৎ গ্রিনটা কিংবা নিচের ফিগারে তোমার স্কাই ব্লু। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কি? শিক্ষার্থী কোনো সমস্যা কারো সাহায্য ছাড়াই সে সমাধান করতে পারবে। বিয়ন্ড ডেভেলপমেন্ট বা বাইরের বিকাশটা কি? যেখানে শিক্ষার্থী অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে জেপিডিটা কি? যে অঞ্চলে সমস্যা শিশুকে দিলে শিশু নিজে থেকে সমাধান করতে পারে না, কিন্তু তাকে সাহায্য, নির্দেশনা, নির্দেশ, ক্লু বা উদাহরণ দিলে সমাধান করতে পারে। অর্থাৎ তার ক্ষমতা থাকবে না সমস্যাটা সমাধান করার, কিন্তু কেউ হেল্প করলে সেখানে সেটা সে করতে পারে। সেইটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সে কাজটা কে করবেন? টিচার, শিক্ষক করবেন, হেল্প করবেন। ক্লিয়ার? এটা এগোবো এবারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো আরেকটা আমি পেয়েছিলাম,
সেটা আমি এখানে ইনক্লুড করেছি। কখন সাহায্য করবে, কতটা করবে। বলেছে ভাইগটস্কি এমন একটি ক্ষেত্রের উল্লেখ করেছেন যা শিক্ষার্থীর সেই মুহূর্তের পারদর্শিতা এবং সম্ভাব্য পারদর্শিতার সীমার মধ্যে পার্থক্য সূচিত করে। দেখো এবারে দেওয়া আছে, দেখো লাল জায়গাটা দেখো, লাল জায়গাটা কি বলছে, কারো সাহায্য লাগে না, নিজেই কাজ করে, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। তারপরে কি বলছে, সবুজটাতে চলে আসি, নিচের লেখাটা দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সাহায্য নিয়ে নিজে কাজ করতে পারে, ওইখানেই সীমা শেষ, তার বাইরে সে আর পারে না। তাহলে আমাদের শিক্ষকের গুরুত্বটা কোন জায়গায় এবারে বুঝতে পেরেছো? ধরো তুমি বললে যে, যেমন আমি টেট নিজে নিজে পড়তাম, আরে নিজে নিজে পড়লেও তার আগে তো আমাকে একটা ধারণা গঠন করতে হয়েছে, নিজে পড়েই করতে পেরেছি তা না, কিন্তু আমার প্রক্সিমাল ডেভেলপমেন্টের স্তরে আমাকে অবশ্যই যেতে হয়েছে। আমি টিচারের কাছ থেকে গাইড নিয়েছি যে এইভাবে প্রশ্ন হয়, এইভাবে পড়তে হয়, এই বিষয়গুলোর উপর জোর দিতে হয়, সেটাও তো আমি একটা টিচারের কাছ থেকে সাহায্য পেয়েছি। সেটাই হচ্ছে আমার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জায়গাটা যার যত মানে পরিসরটা বড় হবে, তার তত বিকাশের সম্ভাবনাটা আরো বেশি হবে। ঠিক? আচ্ছা, যার লাইনটা যত বড় হবে, জনপ্রক্সিমাল লাইনটা হ্যাঁ তত হ্যাঁ বেশি শিখতে পারবে বিকাশ। হ্যাঁ হ্যাঁ, জেপিডি লাইনটা যত বড় হবে মানে তার পরিসরটা তত বেড়ে যাবে, তাই না? আচ্ছা, এবারে চলে আসছি স্ক্যাফোল্ডিং। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য ভাইগটস্কি খুবই ইম্পর্টেন্ট। ভাইগটস্কি কিছু কিছু ধারণা দিয়ে গেছে যেগুলো অন্য কেউ দিয়ে যাননি। স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? স্ক্যাফোল্ডিং মানে প্রয়োজনীয় সাহায্য। শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে যে সাহায্যটা আমরা করছি, বিষয়টা লিঙ্ক করো। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে কি বলা হচ্ছে, শিক্ষার্থীকে সাহায্য করলে সে সমাধান করতে পারবে। সেই যে সাহায্য করার প্রক্রিয়াটা, সেই যে প্রয়োজনীয় সাহায্যটা লাগছে, সেটাই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। শিশু শিখনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং অভিজ্ঞরা তার সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। অর্থাৎ স্ক্যাফোল্ডিং হয় শিক্ষার্থী, সহায়ক হিসাবে ভূমিকা পালন করা। ওই জায়গাটায় তার প্রয়োজন আছে গাইড করার, ওই জায়গাটাতে করতে হবে, ওটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তবেই সে সেই জায়গাটা সমাধান করতে পারবে এবং তার যে প্রক্রিয়াটা সাহায্য করার, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। আবার দেখো, শিক্ষার্থীর শিখনের ক্ষেত্রে শিক্ষক এই অস্থায়ী সমর্থন হিসেবে হিন্টস, ক্লু, কোনো সমস্যাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া, উদাহরণ দেওয়া ইত্যাদি করতে পারবেন। এটাই লাইন তুলে প্রশ্ন দেবে যে শিক্ষার্থীকে এই প্রশ্ন করেছিল, উত্তর দিতে পারলো না, দিয়ে কি হলো না, শিক্ষার্থীকে কি করলেন, একজন শিক্ষক মহাশয় হিন্ট দিলেন বা ক্লু দিলেন। তাহলে এখানে কি নীতি অনুসরণ করা হলো? দিল এবারে চারটে, এমন দিয়ে দিল এবারে মাথা ঘোরাবে। আমাদেরকে মনে রাখতে হবে, যখনই হিন্ট, ক্লু বা কোনোভাবে সাহায্য করার বিষয় বোঝাবে, সেটাকে বলবো স্ক্যাফোল্ডিং, এবং সেটা ভাইগটস্কির তত্ত্ব। এই স্ক্যাফোল্ডিং কি করে? শিক্ষার্থীর শিখন দক্ষতা মজবুত করতে সহায়তা করে। এবারে এখানে আমাদের একটু জানার বিষয় আছে। স্ক্যাফোল্ডিং কে দেবে? আমি বললাম শিক্ষক মহাশয় দেবেন, বা সমস্যা সমাধানে যিনি সাহায্য করছেন। প্রত্যেকেই আমাদের জীবনে শিক্ষক, মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব, কোনো না কোনো কিছু তার কাছ থেকে আমরা শিখি, ওনাদের কাছ থেকে, তাই প্রত্যেকেই শিক্ষক। এবারে এখানে তিনি বলছেন MKO বলে একটা টার্ম আছে, মোর নলেজেবল আদার, মানে অধিক জ্ঞানী ব্যক্তি। সেটা কে হতে পারে? শিক্ষক, হতে পারে পিতা মাতা। বুঝতে পারলে? এরা কারা হতে পারে? আমি এক্ষুনি বললাম পিতামাতা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। সেই বিষয়টাই দেখো তার ডান দিকে লেখা আছে, বলা হচ্ছে এরা শিক্ষার্থীর সমবয়স্ক, বয়সী, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি এবং অবশ্যই শিক্ষক হতে পারে। তার স্ক্যাফোল্ড কারা করবে? বন্ধুও করতে পারে, পিতামাতাও করতে পারে, পাড়ার গুরুজন ব্যক্তিও করতে পারে, এবং তার সঙ্গে অবশ্যই শিক্ষক থাকবে। তাহলে এই যে মোর নলেজেবল আদার্স, MKO, এরাই হচ্ছে স্ক্যাফোল্ডিং দিয়ে থাকে। সেটা শুধু শিক্ষক হবে তা কিন্তু নয়। আর স্ক্যাফোল্ডিংটা কি দেখো, হাইলাইট করে বলাই আছে, এটা হচ্ছে সাময়িক সাহায্য। তুমি এতে গেছো, এই যে আমরা ধরো কোচিং নিতে যাই, অঙ্কের ধরো টিচার অঙ্কের কোচিং নিচ্ছে, সাময়িকভাবে সাহায্য করে দিল, তোমাকে কিন্তু অনুশীলনী নিজে করতে হবে, তোমাকে কিন্তু প্র্যাকটিস নিজে করতে হবে, তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় নিজেই অঙ্কটা করতে হবে, উনি করতে যাবেন না। তাহলে স্ক্যাফোল্ডিংটা হচ্ছে সাময়িক সাহায্য। তারপরে কয়েকটা বুলেট আছে দেখো, এগুলো মানে গুরুত্বপূর্ণ কথা।
শিক্ষার্থীরা নিজেই যাতে আরো বেশি করে জানতে ইচ্ছুক হয় সেই কারণে এটি প্রয়োজন। স্ক্যাফোল্ডিং বলতে বোঝায় শিখন এবং সমস্যা সমাধানে সাহায্য করা, বলে দিয়েছি। এই সাহায্য বিভিন্ন রকম হতে পারে, যেমন সংকেত দান, হিন্ট দিল, মনে করিয়ে দিল, আচ্ছা একটু মনে করার চেষ্টা করো তো, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দাও। ধরো হোল একটা অঙ্কে 4টে সূত্র লাগছে, আচ্ছা তুই প্রথমে এই সূত্রটা দিয়ে কর, আচ্ছা তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই কর, তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই কর, শেষে চলে গেল, কি হলো তো না? হ্যাঁ স্যার। এবং এই বিষয়টা কি হবে, যখন টিচার হিন্ট দেয় না, যখন একটু ধরিয়ে দেওয়ার বিষয় চলে আসে, তখন না ওদের শিখনের একটা আগ্রহ তৈরি হয়ে যায়, বলার জন্য ওদের একটা উৎসাহ চলে আসে। বলো বলো বলো, ঠিক বলছো, বলো। হ্যাঁ, আচ্ছা এটা একটু এইভাবে ভেবে বলো তো কি হয়। বুঝতে পারলে? এটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে MKO, সেটা যে কেউ হতে পারে। অধিক জ্ঞানী ব্যক্তি কথাটা এখানে লিখতে হবে, তবে গিয়ে এটা মানে পরিপূর্ণ হবে, এটা আমি লিখে দিই, মনে থাকে না এগুলো। অধিক জ্ঞানী ব্যক্তি। শিশুরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, যার মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সংলাপ অন্তর্ভুক্ত। এই পারস্পরিক সহযোগিতা, সংলাপে বা সাহায্যে যারা ভূমিকা পালন করে তাদের ভাইগটস্কি MKO বা অধিক জ্ঞানী ব্যক্তি বা উচ্চতর দক্ষতার ব্যক্তি বলে অভিহিত করেছেন। একই ওই কথাগুলোই লেখা আছে সেখানে। শিক্ষক, অভিভাবক, বয়স্ক ব্যক্তি, এমনকি সহপাঠীও MKO হতে পারে, একই জিনিসটা দেওয়া আছে, এটা শুধু ওই জায়গাটাকে ব্যাখ্যা করে দেওয়া, ঠিক? আচ্ছা, এবারে চলে আসি ভাইগটস্কির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি। দেখো, সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা বারে বারে বলি না শিক্ষার্থীর আগ্রহ যাচাই করতে হবে, সামর্থ্য যাচাই করতে হবে, ক্ষমতা যাচাই করতে হবে। কেন করতে হবে? তার কারণ করতে হবে তার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কোন দিকে আছে। সম্ভবত কুশল জয়েন করতে চাইছে, জয়েন করিয়ে নিই না। তো সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু ওই আমাদের বিভিন্ন ধরনের যে সাইকোলজিক্যাল টেস্টগুলো আছে সেই টেস্টগুলোকে করতে হয়। কারণ কি না, জেপিডির দিকে দৃষ্টি রেখে সেটা করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করা হয়, টিচিং লার্নিং প্রসেস। একজন শিক্ষক শিক্ষার্থীর জেপিডি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, সেই মতো শিখন পরিকল্পনা করতে হবে। এবার এখানে প্রশ্ন এরকমই দিল, আচ্ছা বলল যে শিক্ষার্থীর জেপিডি সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে হলে প্রয়োজন বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে দিল, দিয়ে হয়তো বলে দিল 1 2 1 2 3, সবকটি কোনোটি নয়, সেটা তোমাদের বিচার বিবেচনা করতে হবে। ওই জন্য আমি বলে দিলাম একবারে এক কথাতে, সাইকোলজিক্যাল টেস্টগুলো ওই কারণেই করা হয়, কারণ শিক্ষার্থীর মধ্যে কতটা ক্ষমতা, আগ্রহ, সামর্থ্য আছে এবং তার জেপিডি কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ওই যে সম্ভাবনাটা কতটা, সেটা জানার জন্য। কোনো শিক্ষার্থীকে দেখবে কোনো একটা ক্লাসের পরে, ধরো মাধ্যমিকের পরে, তুই সায়েন্স নিয়ে পড়াশোনা কর, তুই আর্টস নিয়ে কর, তুই এই সাবজেক্টগুলো রাখ, তুই এই সাবজেক্টগুলো রাখ, মানে তাহলে শিক্ষক মহাশয়ের ওখানে ধারণা তৈরি হয়ে গেছে যে এর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের জায়গাটা এই জায়গাটা, ঠিক আছে। নেক্সট, শিক্ষার্থী যখন জেপিডির কাজ করার চেষ্টা করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তার কোনো সাহায্যের প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় অবশ্যই শিক্ষক মহাশয় সাহায্য প্রদান করবে। শিক্ষক প্রয়োজন মতো একই শ্রেণীর দক্ষ শিক্ষার্থীকে এই সাহায্য প্রদানে লিপ্ত করতে পারেন। মানে যখন দেখা যাচ্ছে যে কোনো একজন তার বন্ধু সেটা সে করতে দক্ষ, সেই সমস্যা সমাধান করতে দক্ষ, তাহলে তার বন্ধুকে দিয়েই গাইড করানো হোক, তাহলে কি হবে, শিক্ষার্থী আরো ফ্রি ফিল করবে। মানে শিক্ষক মহাশয়ের কাছে যে সংকোচবোধটা কাজ করবে, বন্ধুর ক্ষেত্রে সেটা সংকোচবোধে কাজ করবে না। আচ্ছা এটা এইভাবে কর, এটা এইভাবে করলে ভালো হবে, বন্ধু তাকে এইভাবে গাইড করবে, তাহলে শিক্ষক মহাশয় সেটাও করতে পারেন। তোমাদের ক্লাসে হয়েছে কিনা জানি না, আমরা যখন ওই পড়তাম তখন না আমাদের একদিন একটা বিশেষ দিন ছিল, শিক্ষক দিবসের দিনটা বিশেষ করে কি করতেন, শিক্ষক মহাশয়রা রেস্টে থাকতেন, আমরা আমাদের নিজেদের ক্লাস নিতাম, সেটা টিচার ঠিক করে দিতেন, তুই এটা পড়াবি, তুই এই বিষয়টা পড়াবি, তুই এই বিষয়টা পড়াবি। আচ্ছা,
কোলাবোরেটিভ হবে অবশ্যই শিখনটা অবশ্যই কোলাবোরেটিভ হতে হবে, তবেই সে শিক্ষার্থী উৎসাহ বোধ করবে। বা এরকম হতে পারে শিক্ষক মহাশয় নিজেও সমস্যা সমাধানে উদ্যোগী হয়ে তার সঙ্গে হাতে কলমে করবেন, সেটা লিখিতভাবে হোক কিংবা প্র্যাকটিক্যালি হোক, ইনফিল্ড। আচ্ছা, প্রজ্ঞার বিকাশে ভাষা একটি অন্যতম হাতিয়ার বা উপাদান, সুতরাং শিক্ষক শিক্ষার্থীর আত্মকথনে অবশ্যই উৎসাহিত করবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য। আমরা প্রথম থেকেই বলে এসেছি ভাইগটস্কি ভাষাকে সবথেকে গুরুত্বপূর্ণ দিয়েছে। তাহলে জেপিডির ক্ষেত্রে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থী কিভাবে নিজের মধ্যে কথাবার্তা বলছে না বলছে সে বিষয়টা অবশ্যই গুরুত্ব দেবেন এবং সেই বিষয়টাকে অন্যতম হাতিয়ার হিসেবে তিনি ব্যবহার করবেন। ঠিক। নেক্সট কি বলা হচ্ছে, শিক্ষাকে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে বিচার করে শিক্ষক শিখন কার্য পরিচালনা করবে। এটা হবে শিক্ষার্থীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে বিচার করবেন এবং তিনি শিক্ষণ কার্য পরিচালনা করবেন। না, কথাটা ভুল হয়ে গেল, শিক্ষক শিক্ষণ কার্য পরিচালনা করবেন। ঠিক আছে, এইটা আমরা দেখলাম। আচ্ছা, এটা শিক্ষাগত তাৎপর্য। শিক্ষাক্ষেত্রে প্রয়োগটা কি হবে, একবারে শর্ট করে দেখো। কোলাবোরেটিভ প্রজেক্ট দেবে, মানে পরস্পর সহযোগিতার মাধ্যমে সমাধান করবে কিছু। রেসিপ্রোকাল টিচিং, পারস্পরিক শিক্ষা, মানে বন্ধু বান্ধবদের দিয়ে ক্লাস নেওয়ানো। অ্যাসিস্টিভ লার্নিং হবে, সহায়ক শিখন হবে, মানে কোনো কিছু একটা কাজ করছে শিক্ষার্থী, শিক্ষক মহাশয় সেখানে সহায়কের ভূমিকা পালন করবেন, কিংবা তার পরিবারের কেউ, কিংবা তার বন্ধু বান্ধব। কোঅপারেটিভ লার্নিং, সমবায় শিখন, মানে পরস্পরের কোঅপারেশন থাকবে। আর হচ্ছে পিয়ার টিউটরিং, মানে দলগত শিখন, মানে ছোট ছোট দল ভাগ করে নেবে, সেখানে শিক্ষণ পরিচালনা কাজ করবে। এই যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট একটু মাথার মধ্যে রাখবে, যে কোলাবোরেটিভ প্রজেক্ট ওয়ার্ক, রেসিপ্রোকাল টিচিং, অ্যাসিস্টিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং বা পিয়ার টিউটরিং, এগুলো মূলত কোন হচ্ছে মনস্তত্ত্ববিদ বা শিক্ষাবিদ না বলে মনস্তত্ত্ববিদই বলা উচিত, ধারণা দিয়েছেন। বা হয়তো বললেন যে ভাইগটস্কি নিম্নলিখিত কোন ধারণাগুলি দিয়েছেন, দিয়ে 5টা অপশন দিয়ে এবারে, বা 2-3টে অপশন দিয়ে অন্য কিছু একটা জুড়ে দিয়ে এবারে অপশন দিয়ে দিল। এইটা একটু মাথায় রাখবে। এই হচ্ছে মোটামুটি ভাইগটস্কির তত্ত্ব। এবারে বলো ভাইগটস্কির তত্ত্ব থেকে কোনো বোঝার অসুবিধে থাকবে কিনা। ভাইগটস্কির তত্ত্বের সব থেকে বড় বিষয় মনে রাখতে হবে 3টে: সামাজিক পরিবেশ, সংস্কৃতি, ভাষা। এবারে তিনি বলেছেন যা কিছুই হোক না কেন ভাষা আমাদের আগে আসবে, এই বিষয়টা তিনি বলেছেন। তারপরে এবার বলেছেন কি আরো গুরুত্বপূর্ণ বিষয়, জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা। সেক্ষেত্রে স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন, স্ক্যাফোল্ডিং কে দেবে, এমকেও দেবে, মোর নলেজেবল আদার্স, সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থাকবে। এবারে ওই জিনিসগুলোর উপর ভিত্তি করে শিক্ষণ কার্য পরিচালনা করবে এবং শিক্ষা ক্ষেত্রে যদি প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই কোলাবোরেটিভ প্রজেক্ট ওয়ার্ক, রেসিপ্রোকাল টিচিং, অ্যাসিস্টিভ লার্নিং, কোঅপারেটিভ লার্নিং এবং পিয়ার টিউটরিং। দেখো প্রত্যেকটাতেই কোনো না কোনো সহযোগিতা থাকবেই থাকবে। পারস্পরিক শিক্ষা মানে কি, বন্ধুদের মধ্যে ধরো পারস্পরিক, এটা তাকে যেটাতে যে হচ্ছে এক্সপার্ট সে সেটা তাকে পড়াচ্ছে, বাকি অন্য সে তাকে সে বিষয়ে গাইড করছে। অ্যাসিস্টিভ, সেটা বন্ধু বান্ধবের মাধ্যমে হতে পারে, শিক্ষকের মাধ্যমে হতে পারে, অভিভাবকের মাধ্যমে হতে পারে। কোঅপারেটিভও তাই, পিয়ার টিউটরিংও তাই। প্রত্যেকটার মধ্যে মোটামুটি ওই জেপিডির জন্য স্ক্যাফোল্ডিং দেওয়া হবে। এই 5টা পয়েন্টে প্রত্যেকটাতেই স্ক্যাফোল্ডিং যুক্ত আছে। ক্লিয়ার? হ্যাঁ কি না? নেক্সট এগোবো। এই বিষয়গুলোর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পয়েন্টে কি আছে না 5টাতেই দেখো কোনো না কোনো সহায়তার বিষয়টা বলা আছে। স্ক্যাফোল্ডিং মানে সাহায্য প্রদান করার যে বিষয়টা। স্ক্যাফোল্ডিং মানে কি বলেছিলাম, যে কেউ না কেউ সাহায্য প্রদান করবে, যার ফলে শিক্ষার্থী নতুন করে সমস্যাটার সমাধান করতে পারে। দেখো পিয়ার টিউটরিং মানে কি, দলগত শিখন। তাহলে যখন একটা ছোট ছোট দল করে পড়ানো হবে বা কোনো কিছু শেখানো হবে বা কোনো সমস্যার সমাধান করতে দেওয়া হবে, তারা দলের মধ্যে পারস্পরিক সহযোগিতার মধ্যে শিখবে, তাহলে সেখানে কি হলো, বন্ধু বান্ধবদের মধ্যে স্ক্যাফোল্ডিং হয়ে গেল। কোঅপারেটিভ লার্নিং, কোঅপারেশন করা, সাহায্য প্রদানের বিষয় চলে আসছে। অ্যাসিস্টিভ মানে অ্যাসিস্ট করা, মানে এখানেও কিন্তু সহায়তা করারই বিষয়টা বলা হচ্ছে। অ্যাসিস্ট করা মানে কি, শিক্ষক মহাশয় অ্যাসিস্ট করতে পারেন, নির্দিষ্ট দক্ষতার কোনো তার বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে। রেসিপ্রোকাল টিচিং, পারস্পরিক শিক্ষা, মূলত এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রেই হয়, মানে সহপাঠীদের ক্ষেত্রে।
আর কোলাবোরেটিভ সহযোগিতামূলক, ওখানে তো বলাই আছে সহযোগিতার কথা। তাহলে শিক্ষাক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে এই যে 5টা টার্ম, এই 5টা টার্ম মাথায় রাখবে ভাইগটস্কির ক্ষেত্রে। কারণ কি, প্রত্যেকটাতেই কোনো না কোনো ভাবে কারো না কারোর দ্বারা স্ক্যাফোল্ডিং হবে, যে কিনা MKO, মোর নলেজেবল আদার্স। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? বাস, এই হচ্ছে মোটামুটি আমাদের ভাইগটস্কি। ভাইগটস্কির আশা করি এর বাইরে আর সেরকম প্রশ্ন আসার কোনো মানে নেই, সম্ভাবনা আশা করি আর নেই। বুঝতে পারলে তো? তো ওই জন্য ভাইগটস্কিটা একটু মাথায় রাখতে হবে, তার তত্ত্বগুলো একটু ভালো করে বুঝতে হবে, আর এটা নিজেদেরকে একটু পড়তেও হবে। বইতে একটু আলাদাভাবে দেওয়া আছে, আমি একটু আলাদাভাবে বোঝানোর চেষ্টা করলাম, যতটা মানে একটু বিস্তারিতভাবে, সহজভাবে। আর বইতে একটুখানি যে 4টে মাত্র সূত্র দিয়ে ছেড়ে দিয়েছি, আর সেরকম কিছু দেওয়া নেই গো। মানে আমি ছোট করছি না, কিন্তু মানে বিষয়টা বললাম আর কি। আর এর ক্ষেত্রে আবারও একবার বলে রাখছি তোমাদের, সেটা হচ্ছে কি না, পেঁয়াজের জ্ঞানমূলক নির্মিতিবাদ আর ভাইগটস্কির হচ্ছে সামাজিক নির্মিতিবাদ। দুটোর মধ্যে মিল আছে, কিন্তু পার্থক্য কোথায়? না, ভাইগটস্কির মতে হচ্ছে আগে ভাষা আসবে তারপরে জ্ঞান, আর পেঁয়াজি বলছেন যে আগে জ্ঞান তারপরে ভাষা। এই জায়গায় পার্থক্য। আরেকটা পার্থক্য কি, ভাইগটস্কি বলেছেন যে অভিজ্ঞ ব্যক্তিরা অনভিজ্ঞ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাবে। সেটা অভিজ্ঞ ব্যক্তি যে কেউ হতে পারে, শিক্ষক মহাশয় হতে পারেন, মোটামুটি অভিজ্ঞ হতে হবে, শিক্ষক মহাশয় হতে পারেন, বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে, কিংবা কোনো জ্ঞানী ব্যক্তি। ঠিক এইখানে পেঁয়াজের দৃষ্টিভঙ্গি আলাদা। পেঁয়াজে বলছে যে না, তার মধ্যে জ্ঞানের বিকাশ এমনি থেকেই হবে। আর ভাইগটস্কি বলছেন না, তার জন্য MKO প্রয়োজন, যারা স্ক্যাফোল্ডিং দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর পেঁয়াজের আরেকটা বক্তব্য, মানে ওইটাকে যদি একটু ক্লিয়ার করে বলি, যে তারা নিজের চেষ্টায় জ্ঞানকে আবিষ্কার করবে, অপরের সাহায্যের কথা কিন্তু পেঁয়াজের জায়গায় নেই, পেঁয়াজ তার তত্ত্বে বলেননি। এই হচ্ছে মোটামুটি ভাইগটস্কির তত্ত্ব আর পেঁয়াজের তত্ত্বের পার্থক্য। কেমন? ক্লিয়ার? ওকে। দেখো, আমরা যে ভাইগটস্কির তত্ত্বটা নিয়ে আলোচনা করলাম, এখান থেকে কিন্তু প্রত্যেকবারে কিছু না কিছু প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, এবং শুধুমাত্র যে ভাইগটস্কির উপর থেকে আসবে তা নয়, মানে ভাইগটস্কির সঙ্গে অন্য কোনো মনোবিদের তত্ত্বের কম্প্যারিজনমূলক প্রশ্ন একটা প্রশ্নেই দিয়ে দেয়, এবং সেখানে বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে দেন, সেই স্টেটমেন্ট অনুযায়ী অ্যান্সার আমাদেরকে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, তো ভাইগটস্কি কোন কোন দিকে জোর দিয়েছেন, হ্যাঁ, এবং সেখানে ZPD কি, MKO কি, তারপরে স্ক্যাফোল্ডিং কি, এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে ভালোভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। পরের ক্লাসে আমরা আলোচনা করব ব্যক্তিগত পার্থক্য নিয়ে। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, এবং বেশি করে স্কোর করে টেট কোয়ালিফাই করো, এটাই আমি চাই।